সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। জানিয়ে দেব ভয়ঙ্কর সব সংবাদ যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। শুরুতেই জানিয়ে দেব আমরা পরাজিত হতে জন্মাইনি, আমার অনুপস্থিতির নীরবতা নয়। দেশে না থাকলেও দেশবাসীর সঙ্গেই আছি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইউনুস মহাজনের ১.৫ বছর লুটপাটের মহোৎসব, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ, ইউনুসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব দোকানঘর নির্মাণ নিয়ে বিরোধে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব গরিবদের ফ্রি চিকিৎসা দেওয়া মানবিক ডাক্তারকে আওয়ামী লীগ করার কারণে মব করে পুলিশে দিলেন যুবদল নেতা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব রাত হলেই পদ্ময় ঘুমিয়ে পড়ে আইন, জেগে থাকে কেবল এক্সকাভেটর, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ৩০ জুন বাংলাদেশের ইতিহাসে শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন নয়, এই দিনটি বাঙালি জাতির অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামের সঙ্গে গভীরভাবে যুক্ত। ১৯৩৯ সালের এই দিনে জনগণের দাবি, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। সেই পথ চলার ৭৭ বছর পূর্ণ হল আজ। বাংলাদেশ আওয়ামী লীগ শাসকের অনুকম্পা, বিদেশি শক্তির প্রশ্রয় কিংবা ক্ষমতার মোহে জন্ম নেওয়া কোনো দল নয়। আওয়ামী লীগ বাংলার মাটি, বাংলার মানুষ, বাংলার ইতিহাস ও বাঙালির আত্মপরিচয়ের সঙ্গে একাকার হয়ে মিশে থাকা একটি অনুভূতির নাম। ৭৭ বছরের পথ চলায় এই সংগঠন কখনো জনগণের হাত ছেড়ে যায়নি, কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৩৯ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯ সালের ৬ দফা, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান, ১৯৬৯ সালের নির্বাচন, ১৯৬৯ সালের ৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিটি ধাপে আওয়ামী লীগের ত্যাগ, নেতৃত্ব ও সংগ্রাম জড়িয়ে আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্নের জন্য জাতিকে সংগঠিত করেছেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশ নামটাও তারই দেয়া। অতএব বাংলাদেশের ইতিহাস মানেই আওয়ামী লীগের ইতিহাস। স্বাধীনতার পর বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের কাজে আত্মনিয়োগ করেছিলেন। তিনি চেয়েছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মর্যাদাবান সোনার বাংলা গড়ে তুলতে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে শুধু একটি পরিবারকে ধ্বংস করা হয়নি, আঘাত করা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার চেতনায়, গণতন্ত্রে, সংবিধানে এবং বাঙালির আত্মপরিচয়ে। এরপর দীর্ঘ সময় বাংলাদেশকে বারবার পিছিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। সামরিক শাসন, ষড়যন্ত্র, হত্যা, কিউ, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, মৌলবাদী শক্তির পুনর্বাসন এবং গণতন্ত্রবিরোধী রাজনীতির মাধ্যমে স্বাধীনতার মূল চেতনাকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ থেমে থাকেনি। কারাগার, গুম, হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা, বাংলাদেশ নিষেধাজ্ঞা, এসব কিছুই আওয়ামী লীগকে জনগণের পথ থেকে সরাতে পারেনি। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ বারবার ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, দারিদ্র্য কমেছে, শতভাগ বিদ্যুতায়নের পথে এগিয়েছে, অবকাঠামোগত উন্নয়নের নতুন দিগন্ত খুলেছে। বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের
করাল গ্রাস থেকে মুক্ত হয়ে জনগণের জন্য নিরাপদ আবাসভূমিতে পরিণত হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এক্সপ্রেসওয়ে, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক, আশ্রয়ণ প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি এসব নিছকই কোনো স্লোগান কিংবা প্রতিশ্রুতি নয়। এগুলো বাংলাদেশের উন্নয়নের বাস্তব উদাহরণ। বাংলাদেশকে আমরা বৈশ্বিক পরিমণ্ডলে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিলাম। আমরা প্রমাণ করেছিলাম বাঙালি জাতি সুযোগ পেলে, শান্তিপূর্ণ পরিবেশ পেলে, সৎ নেতৃত্ব পেলে নিজের শক্তিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কিন্তু আজ সেই বাংলাদেশ আবার গভীর সংকটে। ইউনূসের নেতৃত্বাধীন অনির্বাচিত ও অসাংবিধানিক অন্তর্বর্তী সরকারের শাসনামলে ঘৃণা, বিভেদ, প্রতিহিংসা, মব সন্ত্রাস, বিচার বিভাগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার, মিথ্যা মামলা এবং রাষ্ট্রীয় দমনপীড়নের যে পথ তৈরি করা হয়েছিল, তার ধারাবাহিকতা সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান বিএনপি সরকারের আমলেও চলছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল, স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে কোটি কোটি মানুষের পছন্দের দলকে ব্যালটের বাইরে রেখে নির্বাচনের নামে যে প্রহসন 12শে ফেব্রুয়ারি করা হয়েছে, তাতে জনরায়ের প্রতিফলন হয়নি। আওয়ামী লীগকে নির্বাচনে হারানো হয়নি, বরং নিশ্চিত পরাজয় জেনে দেশবিরোধী শক্তি আওয়ামী লীগকে নির্বাচন থেকেই সরিয়ে দিয়েছে। এটি শুধু আওয়ামী লীগের ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের মানুষের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার এবং সাংবিধানিক অধিকারের ওপর আঘাত। আজও আওয়ামী লীগের কার্যক্রমের ওপর অবৈধ নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ঘরে ঘরে তল্লাশি, গ্রেপ্তার, নির্যাতন, পরিবারকে হয়রানি, সহায় সম্পত্তি দখল এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগকে নীরব করার চেষ্টা চলছে। এমনকি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা নিবেদন, পতাকা উত্তোলন কিংবা রাজনৈতিক মত প্রকাশকেও অপরাধ হিসেবে দেখানো হয়েছে। একটা কথা স্পষ্টভাবে বলা প্রয়োজন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো অপরাধ নয়, জয় বাংলা বলা অপরাধ নয়, আওয়ামী লীগকে ভালোবাসা অপরাধ নয়, জনগণের অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্রের কথা বলা অপরাধ নয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং রাষ্ট্রের দায়িত্বশীল কর্মকর্তাদের স্মরণ রাখা উচিত, তারা কোনো দলীয় বাহিনী নন, তারা প্রজাতন্ত্রের কর্মচারী। প্ররাজনীতিক নির্দেশে নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করা, মিথ্যা মামলায় জড়ানো, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি দমন করা এবং কোনো নাগরিককে তার রাজনৈতিক পরিচয়ের কারণে অপরাধী বানানো আইনসম্মত দায়িত্ব নয়, এটি ক্ষমতার অপব্যবহার। অন্যায় নির্দেশ পালন করে কেউ ইতিহাসের দায় থেকে মুক্ত থাকতে পারে না। যারা মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, যারা মায়ের কোল খালি করছে, যারা সন্তানকে পিতার কাছ থেকে, পিতাকে সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন করছে, যারা নিরপরাধ মানুষকে কাঁদাচ্ছে, তাদের প্রতিটি কাজ একদিন আইন, ইতিহাস এবং জনগণের আদালতে জবাবদিহির মুখোমুখি হবে। কোনো সরকার স্থায়ী নয়, কোনো ক্ষমতায় স্থায়ী নয়, জনগণই চিরস্থায়ী। তাই জনগণের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া বন্ধ করতে হবে। আমি জানি আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ কঠিন সময় পার করছেন। কেউ কারাগারে, কেউ মিথ্যা মামলার বোঝা নিয়ে ঘরছাড়া, কেউ আহত, কেউ পঙ্গু, কেউ প্রিয়জন হারিয়েছেন। অনেকের ঘরবাড়ি ভাঙা হয়েছে, ব্যবসা বন্ধ করা হয়েছে, চাকরি কেড়ে নেওয়া হয়েছে, সন্তানদের ভয় দেখানো হয়েছে। তবুও তারা মাথা নত করেননি। তাদের এই ত্যাগ আমি জানি, এই কষ্ট আমি অনুভব করি। আমার অনুস্থিতি নীরবতা নয়, আমি দূরে থাকলেও বাংলাদেশের মানুষের সঙ্গে আছি। আওয়ামী লীগের প্রতিটি কর্মীর ত্যাগ, সাহস ও বেদনার সঙ্গে আছি। কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, আইনি পথে এবং আন্তর্জাতিক জনমত গঠনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত আছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা যায়, কিন্তু জনগণের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা যায় না। আওয়ামী লীগ বাংলার ইতিহাস, বাংলার সংগ্রাম,
বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। মামলা দিয়ে, নিষেধাজ্ঞা দিয়ে, ভয় দেখিয়ে, অপপ্রচার চালিয়ে এই দলকে শেষ করা যাবে না। বাংলাদেশ আজ দুটি পথের সামনে দাঁড়িয়ে আছে। একদিকে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, আইনের শাসন, মানুষের ভোটাধিকার ও উন্নয়নের পথ। অন্যদিকে প্রতিহিংসা, মব সন্ত্রাস, মৌলবাদ, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, প্রতিবাদী রাজনৈতিক নিষেধাজ্ঞা এবং অন্ধকারের পথ। বাংলাদেশের মানুষ কখনো অন্ধকারের পথ বেছে নেয়নি, এবারও নেবে না। এই জাতি 1962 দেখেছে, 1966 দেখেছে, 1969 দেখেছে, 1969 দেখেছে, 1971 দেখেছে। বাঙালি জাতিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায় না। আওয়ামী লীগ ৭০ বছরের পথ চলায় বহুবার আঘাত পেয়েছে, বহুবার রক্ত দিয়েছে, বহুবার ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছে। কিন্তু প্রতিবারই আওয়ামী লীগ জনগণের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে। এবারও দাঁড়াবে, ইনশাআল্লাহ। জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে। আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার পুনরুদ্ধার হবে। গণতন্ত্র ফিরে আসবে। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের চেতনার পথে এগিয়ে যাবে। এই সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্ব আরও বড়। ঐক্যবদ্ধ থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে। প্রতিটি গ্রাম, প্রতিটি মহল্লা, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিয়নে মানুষের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে হবে। নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়, নারী, শিশু, শ্রমজীবী মানুষ, দরিদ্র ও প্রান্তিক মানুষের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে আবশ্যহীন থাকতে হবে। আওয়ামী লীগের রাজনীতি প্রতিশোধের রাজনীতি নয়। আওয়ামী লীগের রাজনীতি মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার রাজনীতি। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমি রাজনীতি করি বাংলাদেশের মানুষের জন্য। আমার পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য, মুক্তিযুদ্ধের চেতনার জন্য, গণতন্ত্রের জন্য, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এই পথ কঠিন, কিন্তু আওয়ামী লীগের ইতিহাস কঠিন পথ অতিক্রম করার ইতিহাস। আমরা পরাজিত হওয়ার জন্য জন্মাইনি। আমরা অন্যায়ের কাছে মাথা নত করার জন্য সংগ্রাম করিনি। আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়েছি এবং লড়ব। 1981 সালে আমি দেশে ফিরে এসেছিলাম গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে। আমি আমার বাবা-মা, ভাইসহ পরিবারের প্রায় সবাইকে হারিয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষকে কখনো ছেড়ে যায়নি। এই দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে কখনো পিছু হটিনি। আমি আবারও ফিরব বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে। আমি ফিরব গণতন্ত্র, আইনের শাসন, জনগণের ভোটাধিকার এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে। আমি ফিরব জনগণের শক্তিতে। বাংলাদেশের মানুষ ফিরিয়ে আনাবে তাদের গণতন্ত্র, তাদের অধিকার, তাদের মর্যাদা। দেশের সকল গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মানবিক শক্তির আজ ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। ভয়কে জয় করতে হবে। বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করতে হবে। প্রতিহিংসার রাজনীতি প্রত্যাখ্যান করতে হবে। মিথ্যা প্রচারণা, সাম্প্রদায়িকতা, উগ্রবাদ ও দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, জাতীয় 4 নেতাকে, মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ নিরাতিত মা বোনকে, 15 আগস্টের শহীদদের, গণতন্ত্রের সংগ্রামে শহীদ আওয়ামী লীগ নেতাকর্মীদের এবং সাম্প্রতিক দমনপীড়নে নিহত, আহত, পঙ্গু, কারাবন্দী ও ঘরছাড়া সকল সহযোদ্ধাকে। তাদের ত্যাগ বৃথা যাবে না। আওয়ামী লীগের সংগ্রাম থামবে না। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবেই। ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মুহূর্তে শপথ একটাই, ভয় নয় সাহস, বিভেদ নয় ঐক্য, প্রতিহিংসা নয় ন্যায় বিচার, অন্ধকার নয় মুক্তিযুদ্ধের চেতনার আলোকিত পথেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশের আওয়ামী লীগ জনগণের সঙ্গে ছিল,
জনগণের সঙ্গে আছে, জনগণের সঙ্গে থাকবে। জনগণের শক্তিতেই আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে, গণতন্ত্র ফিরিয়ে আনবে, দেশবিরোধী অপশক্তির সব ষড়যন্ত্র ছিন্ন করে বাংলাদেশকে আবার মুক্তিযুদ্ধের চেতনার পথে এগিয়ে নেবে। জাতির পিতার স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ করবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক সরকারের ১.৫ বছরের শাসনকাল বাংলাদেশের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন হিসাবে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। শান্তিতে নোবেলজয়ী এই ব্যক্তির মসিহা সাজার প্রবণতা আর বাস্তবতার মাটিতে তার সরকারের লুঠতরাজের কীর্তি এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার সরকারের প্রতিটি অঙ্গে লেগে থাকা দুর্নীতির পচনধরা গন্ধ ক্রমেই স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, অর্থনৈতিক অপরাধের এক ভয়াবহ সাম্রাজ্য গড়ে তুলেছিল ইউনূস সরকার, যা অতীতের সব কলঙ্ককে ছাড়িয়ে গেছে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি তাদের যে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে, তা এই সরকারের প্রকৃত চেহারা উন্মোচনের জন্য যথেষ্ট। প্রতিবেদনের কাঁটায় কাঁটায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। মাত্র ১ বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ প্রায় ৪১% বেড়ে দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁয়ে, যা আগের বছর ছিল মাত্র ৫৯ কোটি ফ্রাঁ। স্থানীয় মুদ্রায় এই পরিমাণ প্রায় ১২,৫০০ কোটি টাকার বেশি। এই উল্লম্ফন কোনো স্বাভাবিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঙ্গিত দেয় না, বরং এটি একটি সংঘবদ্ধ লুটপাটের চিত্রই তুলে ধরে। পরিস্থিতির ভয়াবহতা এখানেই শেষ নয়। বিশেষজ্ঞ ও বিভিন্ন গবেষণা বলছে, সুইস ব্যাংক বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের মূল গন্তব্য নয়, এটি কেবল একটি ক্ষুদ্র স্রোত। অর্থ পাচারের মূল কেন্দ্রগুলো হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, হংকং এবং ক্যারিবীয় অঞ্চলের কিছু দ্বীপদেশ। সুইস ব্যাংকে যে অর্থ জমা পড়ে, আন্তর্জাতিক মানদণ্ডে তার অন্তত ১০ গুণ অর্থ এই দেশগুলোতে পাচার হয় বলে ধারণা করা হয়ে থাকে। হিসাব বলছে, ইউনূস সরকারের মাত্র ১ বছরে দেশ থেকে পাচার হওয়া মোট অর্থের পরিমাণ ২ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এটি একটি নির্বাচিত সরকারের তো দূরের কথা, যে কোনো শাসন ব্যবস্থার জন্যই কলঙ্কজনক এক রেকর্ড। দেশের অর্থনীতিকে ধ্বংসস্তূপে পরিণত করার এই মহাযজ্ঞে ইউনূস ও তার সহযোগীরা যেন এক আনুষ্ঠানিক প্রতিযোগিতায় নেমেছিলেন। অর্থপাচার ঠেকানোর নামে ইউনূসের ভূমিকা ছিল পুরোটাই মঞ্চনাটকের মহড়া। রাষ্ট্রক্ষমতা দখলের পরপরই তিনি জাতিকে শোনালেন পাচারকৃত অর্থ ফেরত আনার মন্ত্র। বিশ্বের বিভিন্ন দেশ সফর করে গলায় গাম্ভীর্য এলে ভাষণ দিলেন, কিন্তু কাজের বেলায় শূন্য। তার এই দম্ভিক্তি ছিল শুধুই ফাঁকা আওয়াজ, যা দিয়ে সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর পায়তারা করা হয়েছিল। তার চেয়েও এককাঠি সরেশ ছিলেন তার হাতে নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি রাষ্ট্রীয় খরচে বিদেশ সফর করে পাচারকৃত অর্থ ৬ মাসের মধ্যে ফেরত আনার যে গল্প ফেঁদেছিলেন, তা ছিল ডাহা মিথ্যাচার। অথচ বাস্তবে এই গভর্নরের নিজের বিরুদ্ধেই অর্থ পাচারের জোরালো প্রমাণ বিদ্যমান। নিজের মেয়ের নামে দুবাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট কেনার যে কীর্তি তিনি ক্ষমতায় থাকা অবস্থায় করেছেন, তা রীতিমতো নির্লজ্জ অপরাধ। বাংলাদেশ ব্যাংকের বৈধ পথে এই অর্থ নেওয়া হয়নি, একথা হলপ করে বলা যায়। শুধু গভর্নর নন, সেই সরকারের মন্ত্রিসভার অধিকাংশ সদস্যের বিরুদ্ধেই এখন পর্যন্ত চাঞ্চল্যকর সব অভিযোগ ওঠা একটি প্রকাশ্য রহস্য। সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তথ্য উপদেষ্টা আসিফ মাহমুদের বারবার সুইজারল্যান্ড সফরের কারণ নিয়ে সাধারণ মানুষের মনে গভীর প্রশ্ন তৈরি হয়েছে। সাবেক সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান সহ হাতে গোনা ২-১ জন ছাড়া প্রায় সবার বিরুদ্ধেই শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ এখন উন্মুক্ত গোপন তথ্য। এমনকি আন্দোলনের মাঠ থেকে উঠে আসা নেতৃত্বের একাংশ প্রকাশ্যেই সেই সরকারের আমলে ব্যাপক অর্থ পাচারের কথা স্বীকার করেছেন। ইউনূস সরকারের আরেকটি বড় কৌশল ছিল প্রকৃত অর্থ পাচারকারীদের রক্ষা করে বিরোধী দল ও বেসরকারি খাতের ব্যবসায়ীদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল পরিচালনা করা। অর্থ পাচারের নিরপেক্ষ তদন্তের নামে তারা তদন্তকে প্রতিহিংসার হাতিয়ারে পরিণত করেছিল। প্রকৃত অপরাধীরা তাদের ব্যবস্থাপনায় আড়ালে সুরক্ষিত থেকে গেছে, অথচ অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান ও ব্যবসায়ীকে বিনা কারণে হয়রানি করে বেসরকারি খাতের মেরুদণ্ড ভেঙে দেওয়ার অপচেষ্টা চালানো হয়।
এই প্রক্রিয়ায় কিছু উপদেষ্টা সরাসরি পাচারকৃত অর্থ ও সম্পদের রক্ষাকবচ হিসেবে কাজ করেছেন। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবু রাড়ি ২৫ বছর নামের এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় মেহেন্দিগঞ্জ উপজেলার সাদেকপুর গ্রামে গভীর শোক ও চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত বাবু রাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের দুলাল রাড়ির ছেলে। তিনি স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিজেদের জমিতে একটি দোকানঘর নির্মাণ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বাবু রাড়ির বিরোধ চলছিল। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এই বিরোধের জেরে বাগবিতণ্ডার এক পর্যায়ে স্থানীয় বজলু বয়াতি, জাহাঙ্গীর মাল, শহীদ পোদ্দার ও নয়ন পোদ্দার সহ ৮ থেকে ৯ জনের একটি দল বাবুর ওপর অতর্কিত হামলা চালায়। স্বজনদের অভিযোগ, হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে বাবুর মাথা ফাটিয়ে দেয় এবং হাত পা ভেঙে ফেলে। পরে গুরুতর আহত ও অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ভোর ৪টের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের অকাল মৃত্যুতে কান্নাজড়িত কণ্ঠে বাবা দুলাল রাড়ি বলেন, আমার ছেলেকে ৮-৯ জন মিলে নির্মমভাবে পিটিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে। ৫ ভাই বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। নিহত বাবুর চাচা খোরশেদ রাড়ি জানান, প্রায় ১ মাস আগে ও বাবুকে মারধর করা হয়েছিল। এবার তারা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। নিহত বাবু ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন উল্লেখ করে মেহেন্দিগঞ্জ উপজেলার সভাপতি নীরব ব্যাপারী বলেন, বাবু আমাদের সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন, তবে সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকায় তাকে কোনো পদে অধিষ্ঠিত করা যায়নি। তদন্তে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে বলে আমরা মনে করি। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। অন্যদিকে এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কোনো কারণ নেই উল্লেখ করে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি গিয়াসউদ্দিন দীপেন বলেন, আমরা যতদূর শুনেছি জমি নিয়ে স্থানীয় দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। বগুড়ার শিলপুরে একটি রেস্তোরাঁয় জন্মদিনের অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তার হিসেবে সুপরিচিত ডাক্তার সামির হোসেন মিশুকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার ২৩ জুন রাতে স্থানীয় যুবদলের নেতাকর্মীদের উপস্থিতি ও উত্তেজনাকর পরিস্থিতি বা মব মুখে পুলিশ তাকে রেস্তোরাঁ থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাক্তার সামির হোসেন মিশু বগুড়া মহানগরীর জলেশ্বরীতলা এলাকার মৃত ডাক্তার সাফদার হোসেনের ছেলে। তিনি বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন। এছাড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদ এবং বঙ্গবন্ধু পরিষদের বগুড়া শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাগেরহাটে সরকারি ম্যাটসের ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত রয়েছেন। স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, ক্রীড়ামোদী ও বিনোদনপ্রিয় ডাক্তার মিশু দলমত নির্বিশেষে সাধারণ ও অসচ্ছল মানুষকে বিনামূল্যে দীর্ঘকাল চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এই মানবিক কাজের জন্য পুরো বগুড়া জুড়ে তিনি গরিবের ডাক্তার হিসেবে পরিচিতি লাভ করেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে বগুড়া থেকে বাগেরহাটে বদলি করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ২২ অক্টোবর বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে একটি নাশকতার মামলা দায়ের করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে বগুড়ার শেরপুর উপজেলার রণবীর বালাঘাট পাড় এলাকার একটি রেস্তোরাঁয় এক সহকর্মী চিকিৎসকের জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেন ডাক্তার মিশু। এ সময় প্রতিপক্ষ চিকিৎসকদের ইন্ধনে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা সেখানে জড়ো হন এবং তাকে গ্রেফতারের জন্য শেরপুর থানায় খবর দেন। রাত 11:30টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত ও মব থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে দ্রুত নিজেদের গাড়িতে তুলে নেয়।
শেরপুর থানার ইন্সপেক্টর তদন্ত জায়নুল আবেদিন জানান, নাশকতার মামলায় ওয়ারেন্ট থাকায় রাতেই তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বগুড়া সদর থানার ইন্সপেক্টর তদন্ত মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে ডাক্তার সামির হোসেন মিশুকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পাবনার ঈশ্বরদীতে রাতের অন্ধকারে পদ্মার চর এখন মাটি খেকো সিন্ডিকেটের দখলে। এক্সকাভেটরের গর্জনে কাঁপছে পাকশি ইউনিয়নের চর রূপপুর। যে চক্রের মূল নিয়ন্ত্রক কামাল হোসেন ওরফে মাটি কামাল, সে নিজেই ফোনে স্বীকার করলেন প্রতি রাতে প্রতি ভেকুর জন্য পুলিশকে ১৩,০০০ টাকা করে চাঁদা দেওয়া হয়। অথচ ওসি বলছেন রাতে চুরি হলেও দিনে নাকি বন্ধ আছে। চোরা না ধরলে শুধু দিনের বেলায় চৌকিদারি দিয়ে লাভ কি? এই সেই বিএনপি জামাতের পুরনো খেলা। ক্ষমতায় এসেই ইজারা দেওয়া হয়েছে লুটপাটের। ২০০১ থেকে ৬ মেয়াদে যেমন পাবনার নদী, জমি, বালু বেদখল হয়েছিল, আজ ২০২৬ সালে সেই একই দৃশ্য। প্রশাসনের চোখে রাতকানা রোগ লেগে গেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গায়ে ফাটল ধরছে, অথচ সহকারী কমিশনার বলছেন প্রশাসন দেখবে। জহুরুল ইসলামের মতো কৃষক ঘুমোতে পারেন না ভেকুর শব্দে। যেখানে ধান পাট হতো সেখানে এখন গর্ত। নদীর স্রোত পাল্টে বিলীন হবে কৃষিজমি, বসত ভাড়া আর বাঁধ। কিন্তু কার কি আসে যায়? মোবাইলে মাটি কামালের দেওয়া স্বীকারোক্তি পুলিশের কাছে আজও ধর্তব্য নয়। এটাই বিএনপির আমলে সুশাসন। ম্যানেজড পুলিশ আর সিন্ডিকেটের যোগসাজশে দেদার যে চলছে পদ্মা খেকোর মহোৎসব।